আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বেশ কয়েকটি বড় ধরনের আকস্মিক হামলায় স্তম্ভিত হয়েছে দখলদার ইসরায়েল। গাজা উপত্যকায় হানাদার সেনাদের যেমন রক্ত ঝরেছে, একই সময় পশ্চিম তীরেও তীব্র আঘাতে জর্জরিত হয়েছেন তারা। গাজা থেকে মুহুর্মুহু রকেট হামলা হয়েছে মধ্য ইসরায়েল এবং গাজার পাশের ইহুদি বসতিগুলোতে। একই সময় তেল আবিব সহ বিভিন্ন স্থানে ড্রোনের মাধ্যমে প্রচণ্ড আঘাত এনেছেন ইয়েমেনের যোদ্ধারা। দৃশ্যত টানা ইসরায়েলি বর্বরতার মধ্যেও অবস্থান সুসংহত করেছেন প্রতিরোধ যোদ্ধারা। দখলদার হঠাৎই আরও তীব্র হামলার কথা জানিয়েছেন হামাসের মুখপাত্র। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার ৪৩৪তম দিনে উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি শীর্ষস্তরের হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল বারিদ এলাকায় দখলদার সেনাদের ওপর হেভি ক্যালিবারের বিপুল মর্টার শেল নিক্ষেপ করেন। তাছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে আল জেনেইনা এলাকায় গোয়েন্দা মিশন পরিচালনা করা ৩টি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় আল কাসাম। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদ ব্রিগেডস এদিন উত্তর গাজার জাবালিয়া সার্ভিসেস ক্লাবের পাশে ইসরায়েলি সেনাদের ওপর বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করে। আশকেলন এবং গাজার পাশের কয়েকটি ইসরায়েলি বসতিতে বড় ধরনের রকেট হামলা চালান কুদসের যোদ্ধারা। ইসরায়েলি সেনা মুখপাত্র গাজা থেকে ২টি রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিনিধি ৪টি রকেট বসতিগুলোতে আঘাত এনেছে বলে জানান। এই হামলার কারণে বসতিগুলোতে বিপদ সংকেত বাজানো হয়। আশ্রয় কেন্দ্রে যাবার জন্য হুড়োহুড়ি করেন অবৈধ বসতি স্থাপনকারীরা। পশ্চিম তীরের নাবলুসে বালাতা শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর সঙ্গে তীব্র লড়াই হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের। আল কুদসের নাবলুস ব্রিগেড জানিয়েছে, ক্যাম্পের ভেতর অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করে শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে নিয়োজিত হন তারা। সেখানে প্রতিরোধ যোদ্ধারা হানাদারদের ওপর কয়েকটি ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস বা আইইডির বিস্ফোরণ ঘটান এবং তাদের সঙ্গে অ্যাসল্ট রাইফেল দিয়ে মুখোমুখি লড়াই করেন। আল ঝাগুল থেকে প্রতিরোধ যোদ্ধারা এসে নাবলুসের লড়াইয়ে যোগ দেন। তাদের একটি অ্যান্টি পার্সোনাল আইইডি ইসরায়েলি পদাতিক ইউনিটের ওপর সরাসরি আঘাত হানে। তাছাড়া আল আমরি সেক্টরের যোদ্ধারা আগে থেকে পুঁতে রাখা আইইডির মাধ্যমে ইসরায়েল একটি সামরিক যানকে নিষ্ক্রিয় করেন। আল মায়াদিন জানায়, সর্বশেষ খবর অনুযায়ী অধিকৃত জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবির এবং আল খলিলের প্যালেস্টাইন পলিটেকনিক ইউনিভার্সিটিতে হানা দেয় ইসরায়েলি বাহিনী। শুক্রবার বিকেলে হানাদারদের হামলায় আল খলিলে এক প্রতিবন্ধী ফিলিস্তিনি বালক নিহত হন। পশ্চিম তীরে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন হামাসের আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা। তিনি অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক বিরোচিত অভিযানের ভূয়সী প্রশংসা করেন। আবু ওবায়দা শুক্রবার এক বার্তায় গাজা উপত্যকার মতো একই শক্তিতে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পশ্চিম তীরের যোদ্ধাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গাজাবাসীকে সাহায্য করতে যেমন এই ধরনের অভিযান প্রয়োজন, তেমনি পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার ইহুদিবাদী ষড়যন্ত্র প্রতিহত করতেও এই অভিযান জরুরি। অধিকৃত জেরুজালেম শহরের দক্ষিণে আন নাফাক চেকপয়েন্টের কাছে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী একটি বাসে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একজন ফিলিস্তিনি বন্দুকধারী বাসটি লক্ষ্য করে অন্তত ২২টি গুলি চালান। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, তেল আবিবের পাশে জাফা শহর এবং মধ্য ইসরায়েলের আশকেলন শহরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছেন তারা। তিনি বলেন, অধিকৃত আশকেলন এবং জাফাকে লক্ষ্য করে ২টি সামরিক অভিযান চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। তাছাড়া ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সঙ্গে সমন্বয় করে দক্ষিণ ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানে বেশ কয়েকটি ড্রোনের মাধ্যমে সফলভাবে আঘাত হানেন তারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে উপত্যকা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে এই ধরনের অভিযান আরও তীব্রতার সঙ্গে অব্যাহত থাকবে।
মঙ্গলবারও তেলাভিভ ও আশকেলনে একই ধরনের অভিযান পরিচালনা করেছিল হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী। ওই অভিযানে ব্যবহৃত ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তাদের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে বলে সতর্ক করেছেন হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গোটা মুসলিম উম্মার অদম্য শত্রু হিসেবে আখ্যায়িত করেন। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, একটি নতুন পশ্চিম এশিয়া অঞ্চল গঠন করার যে কথা ওয়াশিংটন ও তেলাবিব বলে বেড়ায় তা আঞ্চলিক জনগণ ও দেশগুলোকে লক্ষ্য করে তাদের অশুভ পরিকল্পনা এবং ষড়যন্ত্রের প্রমাণ বহন করে। আল হুথি বলেন, মজহাব, মতবাদ ও সম্প্রদায়ের নির্বিশেষে গোটা মুসলিম উম্মার জন্য ইসরায়েল প্রকৃত হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের এই প্রতিরোধের নেতা বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে যাতে ঐক্য প্রতিষ্ঠিত না হয় এবং তারা সমন্বিতভাবে যেন একটি সামরিক শক্তি গঠন করতে না পারে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা উল্টো তেলাবিবের সঙ্গে কিছু মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক করে দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মার ঐক্যে মারাত্মক ফাটল ধরিয়েছে। তিনি গাজা উপত্যকার পাশাপাশি সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানান। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পরেও দেশটিতে রুশ সামরিক ঘাঁটিগুলো বহাল রাখার বিষয়ে হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এই খবর দিয়েছে। বোগদানভ বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার জন্য সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখতে চায় রাশিয়া। এইচটিএস এর সঙ্গে গঠনমূলক ভঙ্গিতে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, এইচটিএস মস্কোকে এই আশ্বাস দিয়েছে যে তারা যে শুধু নিজেরা কূটনীতিক সহ অন্যান্য বিদেশের নিরাপত্তা রক্ষা করবে তা নয়, সেই সঙ্গে অন্য কোনো গোষ্ঠীও যেন বিদেশিদের কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়টিও নিশ্চিত করবে। হায়াত তাহরির আল শাম তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে বোগনাদভ আশা প্রকাশ করেন। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, রাশিয়া সিরিয়ায় নিজের দুটি ঘাঁটি বহাল রাখতে চায়। এর একটি ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত সিরিয়ার তারতুস শহরের নৌঘাঁটি এবং অপরটি সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় লাতাকিয়া শহরে অবস্থিত হামেইমিম বিমান ঘাঁটি। বোগনাদভ বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘাঁটিগুলো সিরিয়ায় ধরে রাখা জরুরি। এই মুহূর্তে সিরিয়া থেকে ঘাঁটিগুলো গুটিয়ে আনার কোনো সিদ্ধান্ত নেই বলে তিনি জানান। সিরিয়া ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ও তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যখন সংঘাত চলছে তখন এই বৈঠক হল। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথমবার মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিংকেন। জর্ডান সফরের পর বৃহস্পতিবার তুরস্কে যান তিনি। সেখানে আঙ্কারার ইসেনবোগো বিমানবন্দরে এরদোয়ানের সঙ্গে ব্লিংকেনের বৈঠক হয়। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক্সে এক পোস্টে ব্লিংকেনের সঙ্গে এরদোয়ানের বৈঠকের একটি ছবি শেয়ার করা হয়। বৈঠকের ব্যাপারে বলা হয়, সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা। মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যাতে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। খবরে বলা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে মার্কিন মদতপুষ্ট বাহিনীর সংঘর্ষ চলছে। কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স মার্কিন জোটের সমর্থন পাচ্ছে। এই বাহিনীর নেতৃত্বে আছে পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজে। তুরস্ক মনে করে ওয়াইপিজে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে যুক্ত সংগঠন, আর পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে তুর্কি সরকার। তুরস্ক যাওয়ার আগে ব্লিংকেন বলেন, পিকেকে তুরস্কের বিপদের কারণ, তবে একই সঙ্গে আমরা সিরিয়ার ভেতরে বিরোধ এড়াতে চাই। আমরা চাই অন্তর্বর্তী সরকার মসৃণভাবে গঠিত হোক এবং তারা ভালোভাবে কাজ করুক। এর আগে বৃহস্পতিবার জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। সেখানে তারা সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। সিরিয়ার অভ্যন্তরে বাফার জোনে ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আরব লীগ। শুক্রবার 22 সদস্যের এই ব্লক সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এই অনুশীলন নিয়ে অধিবেশন ডাকার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায়। বৈঠকের বিবরণ দিয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার ভূমি দখলের বিরুদ্ধে আরব দেশগুলোর একীভূত অবস্থান জানান দিতে আরব লীগ কায়রোতে এই বৈঠক করেছে।
করেছে। অধিকৃত গোলান মালভূমি থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ব্লকটি। সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিচ এই তথ্য জানিয়ে বলেছেন, গুতেরেস সিরিয়ার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত আগ্রাসনের ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং হামলা বন্ধ করার কথা বলেছেন। তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের জানান, সিরিয়ার বহু স্থানে ইসরায়েলের শত শত বিমান হামলার ব্যাপারে বিশেষভাবে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব। হামলা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। অ্যান্টোনিও গুতেরেস এমন সময়ে এই উদ্বেগের কথা জানালেন যখন গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর প্রায় 500 বিমান হামলা চালিয়েছে। অথচ সিরিয়ার সঙ্গে ইসরায়েল যুদ্ধাবস্থায় নেই, বরং 1974 সাল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি বজায় রয়েছে। এদিকে আপাতত সিরিয়ার অভ্যন্তরে পুরো শীতকাল অবস্থান করার প্রস্তুতি নেওয়ার জন্য সেনাদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, জাবাল আল শেখ পর্বত সহ যেসব স্থান দখল করা হয়েছে সেসব স্থানে শীতকাল জুড়ে ইসরায়েলি সেনাদের অবস্থান করতে হবে। তিনি জানান, সেনাপ্রধান হারজি খালিফি সহ অন্যান্য সেনা কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ 24 ঘণ্টায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 98 জন। এই হামলার পর গত 14 মাসে গাজায় নিহতের সংখ্যা পৌঁছেছে 44,875 জনে। তাছাড়া এই সময় আহত হয়েছেন আরও 1,06,454 জন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।